কুমার অব্র, থাকি এয়ারপোর্ট এলাকায়। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা ঝিনাইদহের ছোট্ট একটি গ্রামে জি। ঘটে যাওয়া কিছু ঘটনা রাসেল ভাই। তো ছোট্ট একটা গ্রামের নামটা বলছি না, সবুজ শ্যামলা, পাশে একটা নদীও আছে, হয়তো বা কখনো নাম শুনছেন আপনারা, চিত্রা নদী। তো গরমের ছুটিতে আমি বাড়িতে গেছিলাম গ্রামের বাসায়। তো আমার গ্রামের বাসাতে আমার কাকু আছে, আমার বাবা মা সবাই থাকেন ওইখানে। তো আমি মাঝে মাঝে ঘুরতে যাই, বেড়াইতে যাই রাসেল ভাই ওখানে। তো বর্ষার মৌসুম তখন, বর্ষার মৌসুম বলতে গ্রীষ্মের শেষ, মানে ছুটি কিছুদিন পাইছিলাম বর্ষার শুরুতে আর কি, বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি ওই ইয়েতে গেছি, আমি গ্রামে ঘুরতে গেছি। তো বর্ষার মৌসুমে নদীতে অনেক জল থাকে এবং প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায়। জেলেরা সবসময় মাছ ধরানে ব্যস্ত থাকে। আমার গ্রামের পাশেই একটা পাড়া আছে, ওইখানে হালদার জাতীয় যারা মাছ ধরে তাদেরকে জেলে বলে। তো ওরা মাছ ধরে। আমার আমার কাকু মাঝে মাঝে শখ করে মাছ ধরতে যায়। তো আমার কাকু বলছে যে রাসেল ভাই, আমার কাকু বলছিল যে তিতাস তুই তো গ্রাম থেকে আসছিস, চ একদিন মাছ ধরতে যাই। বললাম যে মাছ ধরতে যাওয়া তো অনেক মজার ব্যাপার, অনেক মজা হবে হয়তো বা। তো আমি তো জানি না যে মাছ ধরতে গেলে কি কি লাগে, কি কি ইনস্ট্রুমেন্ট, কি কি যন্ত্রপাতি লাগে, আমি সেটা জানি না। তো যাই হোক, কাকু বেশিরভাগ রাতেই মাছ মারতে যায়। তো আচ্ছা ঠিক আছে, আমি যাব। আমরা যেখান থেকে মাছ ধরা শুরু করলাম ওইখানে 3 রাস্তার মোড়, অ্যান্ড মোড়ের পাশে একটা বড় একটা বট গাছ আছে, অ্যান্ড একটা ব্রিজও আছে। আমি ছোটবেলায় শুনেছি যে 3 রাস্তার মোড়ে অনেক ভয়ঙ্কর কিছু থাকে হয়তো বা। আর বট গাছ যেহেতু অনেক ভয়ঙ্কর কিছু কথা শুনেছি। ওই বট গাছ থেকে ছোটবেলায় যখন ওখানে যেতাম, পিচ্চি বাচ্চারা দেখতাম ওই বট গাছের ওই শিকড়টা ধরে অনেক ঝুলতো। তো অনেক ঘটনা শুনেছি যে ওই ঝুলতে ঝুলতে অনেক মানুষের ওখান থেকে হাত পা ভেঙে গেছে, পড়ে ওখান থেকে হাত পা ভেঙে গেছে। তো যাই হোক, ওখান থেকে ওই কথাটা মনে পড়লো আমার। তো ওখান থেকে মাছ ধরা শুরু করলাম। মাছ ধরা শুরু করতে করতে আমরা অনেক সময় মাছ ধরছি। বৃষ্টিও হচ্ছে, একটু একটু করে বৃষ্টি হচ্ছে, মাথায় ছাতা আছে। কাকু মাছ ধরছে আর আমি হলো থলেতে রাখছিলাম মাছগুলা। তো যাই হোক, প্রায় ঘন্টাখানিক মতো, তার বেশি, কাছে কিছু নাই, ঘড়ি দেখা বা সময় দেখার জন্য তেমন কিছু ছিল না। তো আনুমানিক টাইম, তো মাছ ধরতে ধরতে আমরা অনেক দূরে চলে গেছি। চারিপাশে জল, একটু নদীর কিনারা ঘেঁষে অনেক দূরে চলে গেছি মাছ ধরতে ধরতে। তো কিছু দূর এগিয়ে, আমার গ্রাম থেকে কিছু দূর এগিয়ে বলতে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাসেল ভাই, একটা শ্মশান আছে আমাদের, যে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা ওইখানে দাহন করে থাকে। তো ওই শ্মশানের কাছে চলে গেছি। তো কাকু জাল ফেলতেছে ওইখানে গিয়ে। ওখানে শুধু আমরা না, আমি দেখতেছি অনেক মানুষই ওখানে মাছ ধরছে, কিন্তু ওরা অনেক মাছ পাচ্ছে, মাছও পাচ্ছে, দেন মাছ রাখছে, মাছ লাফাচ্ছে, আবার কেউ কেউ দেখছি এইটা ওইটা করছে। তো আমি সেই আনন্দে আমি কাকুরে বললাম, কাকু সবাই মাছ ধরছে, তুমি মাছ পাচ্ছ না, বড় করে জাল ফেলো। তো জাল ফেললো কাকু, মাছ উঠছে, কম বেশি উঠছে। তো হঠাৎ করে আমার মনে হলো যে থলেতে একটা মাছও নাই। আমি কাকুরে বললাম যে কাকু, আমরা তো অনেক সময় ধরে মাছ ধরছি, তা মাছগুলা গেল কই? সেই শুরু থেকে ব্রিজের ওইখান থেকে আমরা মাছ ধরতেছি, সে মাছগুলা গেল কই? কাকু অবাক, কাকু কোনো কথা বলছে না। আমি বললাম যে কাকু, হয়তোবা মাছ চলে গেছে আমার হাত থেকে। আমি বুঝি নাই আমি কিভাবে বলে ফেলেছি, হয়তোবা মনের ভুলে কিংবা কোনো একটু আতঙ্কে ভয়তে বলে ফেলেছি যে হয়তোবা মাছটা থলেটা পড়ে গেছিল, মাছগুলো মনে হয় চলে গেছে। তো কাকু বলে আচ্ছা ঠিক আছে, মাছ চলে গেছে, সমস্যা না, মাছ আমরা মারছি। তো হঠাৎ করে কাকু জাল ফেললো, দূর থেকে মনে হলো যেমন সমুদ্রে যেমন বড় বড় ঢেউ ধেয়ে আসে, ধেয়ে আসে, ঠিক তেমনই কিছু একটা দেখতে পেলাম। কাকুরে বললাম, কাকু এইখানে তো তেমন ছোট ছোট ঢেউ ছাড়া বড় ঢেউ দেখতে পাচ্ছি না, তো ওই ঢেউটা আমাকে দিকে ধেয়ে আসছে কেন? কাকু জালটা তাড়াতাড়ি তুলে ওখান থেকে ঠিক শ্মশানের একটা সাইডে আমরা গিয়ে বসলাম।
কাকু কোনো কথা বলছে না, আমিও কোনো কথা বলতে পারছি না। ওই শ্মশানে বড় একটা তেঁতুল গাছ আছে, ওইখানে অনেক আগের আম গাছ, তেঁতুল গাছ, অনেক বড় বড় গাছ আছে, যেটা এখনো আছে, ওইখানে গেলে দেখা যাবে। তো ওই শ্মশানটাই আজ পর্যন্ত কোনো তান্ত্রিক বা গোসাই, হিন্দু সম্প্রদায়ের যেটা বলে গোসাই বা পুরোহিত, ওইখানে আজ পর্যন্ত একটা পুরোহিত ওখানে থাকতে পারেনি রাসেল ভাই। তো সেখানে আমরা বসে আছি, ওই ঢেউটা দেখতে যে আমাদের মুখে ধেয়ে আসতেছে, মনে হচ্ছে আমাদের গার উপর দিয়ে, শরীরের উপর দিয়ে চলে যাবে। তো এই দেখে কাকু বললো যে আমরা আর মাছ মারবো না, তো বাসায় যাই। তো বাসায় গেলাম, বাসায় আসতে আসতে দেখছি যে আমার পায়ে কিছু কামড় দিছে, কিছুতে কামড় দিছে, পাটা জ্বলতেছে। আমি কাকুরে বললাম, কাকু আমার পায়ে কিছুতে কামড় দিছে। কাকু বললো কই? তো দেখাইলাম ওখানে যেখানে কামড় দিছে পায়ে, ওখানে ফুলে গেছে, এখনো ফোলা আছে আমার পায়ের এখানে যেখানে কামড় দিছিল। তো বাসায় গেলাম, আমার বাবারে বললাম যে বাবা এই হয়েছে। বলছে তুই ঘুমা। আচ্ছা, আমি ঘুমাইলাম। দেন পরবর্তীতে আমি সকাল হইল, ফ্রেন্ড সার্কেলরাও আসছিল তখন, ছুটি কেউ কেউ পাইছে, ফ্রেন্ড সার্কেলরা আসছে। তো বাজারে ঠিক তার পরের দিনে আমরা সব বাজারে, সাইডে বাজার আছে, ওই বাজারে ফ্রেন্ড সার্কেল আড্ডা দিচ্ছি। তো সন্ধ্যার দিকে প্রায় সন্ধ্যা লেগে গেছে। তো সবাই বলছে যে আচ্ছা ঠিক আছে, তো অনেক আড্ডা হইলো, তো এখন বাইরে যাই। তো বাড়িতে আসার পথে ঠিক যেই 3 রাস্তার মোড়টাই ছিলাম, ওইখানেই যে বট গাছটা ছিল, ওইখানে একটা কালো বিড়াল আমাদের সামপথ দিয়ে চলে গেল। আমরা 3 জন ফ্রেন্ড ছিলাম। তো ওই কালো বিড়ালটা চলে গেল। আমি বলতেছি, দোস্ত এটা কি তুই যা দেখলে আমি কি সেটা দেখলাম? বলছে হ্যাঁ। বললাম আচ্ছা চল যাই, 3 জন হাত ধরে যাই। তো গেলাম, কিছু দূর এগিয়ে ঠিক ডান হাতে বিরাট বড় বাঁশ বাগান দেখা যায় বলতে ওই বাঁশ বাগানটা অনেক বড়, যে 5 থেকে 10 মিনিট হেঁটে গেলে ওই বাঁশ বাগানটা ফোরানো যাবে না, মানে শেষ করা যাবে না। তো ওই বাঁশ বাগান থেকে কিছু কিছু আওয়াজ আসতেছে, এত কুৎসিত, কেউ কান্না করতেছে, কেউ হাসতেছে, আবার এমন মনে হচ্ছে যে কয়েকজন মানুষ ওই বাঁশগুলা কাটতেছে, অনেক জোরে শব্দ হচ্ছে। এই শুনে আমার এক ফ্রেন্ড তো পুরা ওখানে পড়ে গেল, আর আমি তো আমার গাটা ঘেমে অবস্থা খারাপ। আমরা 3টা ফ্রেন্ড ছিলাম, আর একটা ফ্রেন্ড টোটালি সেন্সলেস হয়ে গেছে। ওরে নিয়ে পরে বাসায় আসি। তো রাসেল ভাই, এটাই হলো আমার স্টোরি। আমার নাম সোহান। জি। আমি এবার যে আমার স্টোরিটা বলবো সেটা আমার আমি যে গ্রামের কথা বললাম, আমার ওই গ্রামেরই ঘটনা। ওইটা প্রায় 10 থেকে 12 বছর আগের ঘটনা এই ঘটনাটা। তো এটা বর্ষার সিজন, বর্ষার সিজন আমাদের গ্রামে বর্ষার সিজনে আমার বাড়ির আশেপাশে অনেকটা পানি চলে আসে, বর্ষার পানি। তো ওই নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। ওই মানে বাড়িটার যেখানে বলছিলাম যে আমাদের বাড়ির পিছনে ক্ষেত আছে, ওইদিকে ওই সিজনটাতে নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। তো একবার আমার আব্বু একটা কাজে বাড়ি থেকে চলে গেছে। ওই সময় 10-12 বছর আগের ঘটনা। ওই সময় মোবাইল ফোন অতটা অ্যাভেলেবল ছিল না আমাদের ওইদিকে। তো আমার বাবা একটা কাজে নওগাঁ গেছে, আমাদের সিরাজগঞ্জ থেকে নওগাঁ গেছে। তো ওই সময়ের ঘটনা, আমার বাবা যেদিন যায় তারপরে একটা ঘটনা হলো যে আমাদের এলাকার 5-6 জন মহিলা একটা কাজে একটা কবিরাজের কাছে যাবে, হয়তো পাশের গ্রামে। ওই জন্য একটা মাঝিকে ঠিক করে 5-6 জন মহিলা ওই নৌকাতে করে ওই কবিরাজের কাছে যাবে। তো যে মাঝিরে ঠিক করছে, মাঝিটা হলো অনেকটা বৃদ্ধ, অনেক বয়স হবে, 50-60 বছর বয়স হবে, হয়তো তার চেয়ে বেশি হতে পারে। তো ওনাকে ঠিক করে ওই নৌকাতে করে তো ওনারা যাচ্ছিল ওই কবিরাজের কাছে, পাশের গ্রামে ওই খেতে যাইতে হয়। তো ওই দিন আবার মানে পানিতে অনেক বেশি ঢেউ। তো সবাই যখন ওইখান থেকে শুরু করলো তাদের মানে গন্তব্যে যাওয়ার জন্য, তো কিছুজন যাওয়ার পরে ক্ষেতের মধ্যে প্রচুর ঢেউয়ে নৌকাটা উল্টা যাওয়ার পরে, তো এখানে উল্টে যাওয়ার 5টা মহিলাই চাপা পড়ে নৌকার নিচে উল্টে যাওয়ার পরে। আর ওই যে বৃদ্ধ যে শুধু মাঝিটা থাকে সে বেরোতে পারে। তো দেখা যায় যে 5টা মহিলাই মারা যায়। তাদের লাশও পাওয়া যায় না। যে মাঝিটা মানে বের হইতে পারছে সে সাঁতরায় কোনো রকমে আসতে পারছে, আর 5টা মহিলাই মারা গেছে। তো এমনকি লাশটাও পাওয়া যায় না, ভেসে হয়তো অনেক দূরে চলে গেছে, যেটা পরবর্তীতে এই লাশগুলা পাওয়া যায়
বা 12 দিন পরে লাশগুলো পাওয়া যায়, অনেক দূরে পাওয়া যায়। তো এই ঘটনা ঘটছে, আমার আব্বু বাড়িতে নাই, আমার আব্বু তো নওগাঁ গেছে। এই কাহিনীটা আমার আব্বু জানে না যে গ্রামে এরকম কিছু ঘটছে, এরকম কিছু হয়েছে, আমার আব্বু সেটা জানে না। তো আমার এটা ঘটনার পরে গ্রামের মধ্যে মানে একটা কেমন একটা একটা ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়েছে, যে লাশগুলো পর্যন্ত এখনো পাওয়া যায়নি, উল্টে গেছে লাশগুলো, হয়তো থাকলে পারে সিদ্ধ হয়ে যাবে পানিতে থাকলে। তো এর 2 দিন পরে আমার বাবা যখন কাজ সারছে, নওগাঁর কাজটা শেষ হয়েছে, একটা কাজে গেছিল, তো আস্তে আস্তে হয় গ্রামে যখন ফিরছে, তখন গাড়ি থেকে নামছে, তখন রাত হয়ে গেছে, রাত 11টা বেশি, 11:30 12টা প্রায় বেজে গেছে। তো আস্তে আস্তে আমাদের গাড়িতে নামার পর রোড থেকে আমাদের বাড়িতে আসতে একটা বাঁশঝাড় পড়ে। ওই বাঁশঝাড়ের একটা মানে একটা নিচু জায়গায় ওখানে বাঁশঝাড়, ওই ওই রোডটাই মানে পাশের যে রাস্তা, কাঁচা রাস্তা, ওইখানটাই ক্রস করতে হয় আমাদের বাড়ি থেকে যাইতে হলে। তো আমার বাবা ওইখান দিয়ে আসতেছে, তো পাশে একটা আম গাছ আছে। তো দেখলো যে যে মহিলাটা মারা গেছে, যে তার একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চা সহ মারা গেছে 5টা মহিলা, আর যার একটা বাচ্চা ছিল, তার বাচ্চাটার নাম ছিল রতন। তো ওই রতনের জামা, ওর মা বসে আছে। আমার আব্বু যখন আসতেছিল রাতে, দেখতেছিল যে ওই বাঁশঝাড়ের সাইডে আম গাছের নিচে বসে আছে। আমার আব্বু বাড়িতে যাচ্ছিল, আমার আব্বু তো মহিলাকে ওইখানে দেখে মানে কেমন অবাক হয়েছে, যে এত রাতে আশেপাশে গ্রামের মানুষ তো বললাম যে 8টা 8:30টার মধ্যে ঘুমায় পড়ে, তো অত রাতে ওই মহিলা ওইখানে কি করতেছে। তো আমার আব্বু বললো যে আপনি এখানে কি করতেছেন। তো উনিও কোনো আনসার দেয় নাই, বাস বলছে আমার আব্বুর নাম ধরে বলছে, ভাই আমার 1 গ্লাস পানি দিবেন। তো আমার আব্বু ভাবছে যে এই মহিলা তো এর আগেও স্বামীর সাথে হয়তো ঝগড়া টগড়া হয়েছে, বা মাঝে মধ্যে স্বামী একটু খারাপ ছিল, মাঝে মধ্যে মারধর করতো, হয়তো আবার ঝগড়া টগড়া করে মারধর করে তো হয়তো বাড়ি থেকে চলে আসছে মহিলাটা, এখানে এসে বসে আছে। মন টন খারাপ দেখলো আমার আব্বু, তো বললো যে পানি খাবা তুমি, এখানে কি করতেছো, চলো বাড়িতে চলো। আমার আব্বু বুঝছে যে এখানে তার ঝগড়া হয়েছে স্বামীর সাথে, মনটা খারাপ, তাই ভাবলো যে আজকে রাতে তাহলে নিয়ে আমাদের বাসায় নিয়ে যাবে। তো বলছে চলো পানি খাবা তুমি, আমার বাড়িতে আগে চলো। তো ওনাকে বলছে ঠিক আছে চলেন আপনি। আমার আব্বু সামনে দিয়ে হাঁটতেছে। তো ও হাঁটার পরে কিছুদূর আমার বাড়িতে নিচু একটা, আমার বাড়িতে উঠার একটা রাস্তা, ওই রাস্তার নিচু একটা জায়গা আছে আমার বাড়িতে, একদম বাড়ির সামনে। তো ওই নিচু জায়গা পর্যন্ত আসার পরে আমার আব্বু বলছে চলো তাইলে বাড়িতে চলো। তো বলতেছে যে না ভাই আমি বাড়িতে যাবো না, আপনি আমার জন্য পানি নিয়ে আসেন। তো আমার আব্বু বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে আমার আম্মুকে বলছে যে দেখলাম রতনের আম্মু ওইখানে বসেছিল, ঝগড়া টগড়া করছে, হয়তো উনি পানি চাচ্ছে, তুমি যা বুঝাই নিয়ে আসো, পানি খাওয়া, বাসায় নিয়ে আসো। রাত্রেবেলায় মহিলা বাইরে আছে। আমার আম্মু মানে অবাক হয়ে গেছে, কি বলে যে মহিলাটা মানে 2 দিন আগে একটা দুর্ঘটনায় পানি যে ডুবে মারা গেছে, তাকে সে নাকি পানি যাচ্ছে। মানে আমার আম্মু খুব ভয় পাইছে। আমার আব্বু তো এগুলো জানে না যে মারা গেছে, তো ভয় পাইছে। আমার আব্বুকে বলছে কি বলে এরকম হয়েছে, তোমাকে বলো, তুমি তো জানো না এরকম হয়েছে। 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্টে পানিতে ডুবে 5টা মহিলা মারা গেছে, তার মধ্যে রতনের মাও ছিল আর রতনও ছিল, 2জনই মারা গেছে। তো বলছে চলো তার দেখি তো কার সাথে আসছো। পরে আমার আম্মুকে নিয়ে আমার আব্বু যখন এখানে আসছে, বাড়ির সামনে আসছে নিচু জায়গাটার, ওখানে দেখে যে ওইখানে আসলে কেউ ছিল না। এটাই হলো রাসেল ভাই, এটা আমার স্টোরি। আশা করি ভালো আছেন। সঙ্গত কারণেই নাম প্রকাশ করছি না। ঘটনাটা আমার নানার বাসা কেন্দ্রিক। আসলে বেশ কিছু ঘটনার একটা মিশ্রণ বলবো, প্যারানর্মাল বেশ কিছু ঘটনা। ওই সময়টায় খুব নানা বাসা থাকা হতো। নানার বাসা ছিল ধানমন্ডির কোনো জায়গায়। একটু বাসাটার বিবরণ দেব সঙ্গত কারণেই। বাসাটা ছিল 4.5 তলা। দ্যাট মিনস 4 তলার উপরে অর্ধেক কিছু রুম করা ছিল, বাকিটা ছাদ ছিল, সেজন্যই 4.5 তলা বলছি আর কি। আর বাসাটার একটা বিশেষত্ব ছিল, দ্যাট ইজ সে 1 তলা থেকে 2 তলায় উঠবার সময় প্রথম সিঁড়ি, এর পাশে একটা ছোট বারান্দা, একটা রুম, একটা গোসলখানা, একটা টয়লেট, এরপরে সিঁড়ি ঘুরে 2 তলা। এরকম প্রতি তালাতে একটা করে, আমি এটাকে বলবো সাব একটা করে তালা ছিল। দ্যাট মিনস 1.5 তলা, 2.5 তলা, 3.5 তলা, প্লাস অন্যান্য তালাগুলা তো ছিলই, 2 তলা, 3 তলা, 4 তলা। তো ঘটনায় আসি, তখন আমি বেশ ছোট। তো ওই টাইমটাতে যে সময়টার কথা প্রথমে বলবো, 3.5 তলায় যেই রুমটা ছিল, ওই রুমটা খালি ছিল। ওই রুমে আগে থাকতেন আমার ছোট মামা। তার কিছুদিন আগে উনি ছাদের রুমে শিফট হয়ে গেছেন। তো আমি ওই রুমের সামনে আবার ছোট একটা বারান্দার মতো ছিল। তো আমি বারান্দার ওখানে গিয়ে, ছোট ছিলাম, বিভিন্ন আওয়াজ করছি। তো আমি খেয়াল করলাম
ওই বারান্দার সাথে যে রুমটা, ওই রুমের ভেতর থেকে আমি যে শব্দ করছি ওই শব্দগুলোর রিটার্ন আসছে। এটা কিন্তু নট লাইক ইকো, এটা কিন্তু ইকো ছিল না। আমি টের পাচ্ছি আমি যে আওয়াজটাই করছি অনেকগুলো চাপা ভয়েস ওই আওয়াজটা রিপিট করছে। এবং এটা খেয়াল করার পরে আমি এটাও দেখলাম যে আমি যে শব্দই করছি ঠিক সেই শব্দটাই ওই রুমের ভিতর থেকে অনেকগুলো ভারী ভয়েস রিপ্লাই হিসেবে একই শব্দটা ফিরিয়ে দিচ্ছে। এটা একটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল এবং আমি কনফার্ম এটা অবশ্যই প্যারানর্মাল কোনো ব্যাপারই ছিল। এরপরে আরেকটা ঘটনায় আসি। প্রতিটা ঘটনাই ওই বাসা কেন্দ্রিক। আমি একদিন, আমরা ওই টাইমটাতে থাকতাম 4 তলায়, পিছনের রুম বলে একটা রুম ছিল। ওই রুমে আমি দাঁড়িয়ে আছি বা বসে আছি, তো হঠাৎ করে খেয়াল করলাম পশ্চিম পাশের জানালায় কেউ টোকা দিচ্ছে বা ধাক্কা দিচ্ছে। তো এই আওয়াজটা শুনে যখন আমি জানালার দিকে তাকালাম, আমি দেখতে পেলাম যে একটা লোমশ হাত, খুব ছোট, একটা যদি 4-5 বছরের বাচ্চা হয়, ওই বাচ্চা যদি জানালায় বাড়ি দেয় তাহলে যেভাবে জিনিসটা দেখা যাবে ঠিক সেরকম, বাট হাতটা ছিল লোমশ। এবং এটাও আমি বলবো অবশ্যই অস্বাভাবিক ঘটনা, কারণ আমার নানার বাসার প্রতিটা তালাতে সানশেডের যেই ডিস্টেন্স জানালা থেকে সেটা মিনিমাম 6 ফিট। ওই হাতের সাইজের যদি আমি ধরেও নিই কোনো একটা মানুষ সেটা করেছে, দিস ইজ কোয়াইট ইম্পসিবল। কারণ 6 ফিট হতে হবে তার, প্লাস 6 ফিট একটা মানুষের হাতের সাইজ কিন্তু একটা 4-5 বছরের বাচ্চার মতো হবে না। এরপরে এটা গেল আরেকটা ঘটনা। আর আরেকটা ঘটনা আমার মনে পড়ছে, এটা অবশ্য আমার মায়ের কাছ থেকে শোনা একটি ঘটনা। আমার ওই নানুর বাসার নিচতলায় বহু বছর আগে একটা ফ্যামিলি ছিল। তাদের এক দুঃসম্পর্কের রিলেটিভ প্রায় ওখানে বেড়াতে আসতেন, যার উপর জিন ভর করত এক ডাক্তার দম্পতি। দ্যাট মিনস ওই মহিলার উপরে যেই দুইজন জিন ভর করত তারা একটা ডাক্তার দম্পতি, তারা দুজনেই জিন। তো তারা যখন মহিলার উপর ভর করত, মহিলাটা কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে যেত। এরপরে তার যে অ্যাক্টিভিটি গুলো হতো সেটা হতো সেই ডাক্তার দম্পতির কোনো একজনের রূপ। তো সে বিভিন্ন মানুষের হাতের রগ ধরে অনেক রকম রোগ ডিটেক্ট করতে পারত এবং বিভিন্ন জনের চিকিৎসার জন্য শিকড় সে খুব অদ্ভুতভাবে অ্যারেঞ্জ করত। সে হঠাৎ করে সে তার হয়তোবা শাড়ির ভাঁজ থেকে শিকড় বের করে আনতো, বের করে এনে বলতো যে এটা খেলে এটা ঠিক হয়ে যাবে। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই ডাক্তার দম্পতির কথা যে তারা এমন একটা জায়গায় থাকে যেই জায়গাটা চাঁদের নিচে অবস্থিত, মানে পৃথিবী থেকে চাঁদের চেয়ে কাছে, কিন্তু চাঁদের নিচে কোনো একটা জায়গাতে। জায়গাটার নাম হচ্ছে কুপ্রুম। তারা চিকিৎসক দম্পতি। এই গেল আরেকটি ঘটনা। আর আরেকটা ঘটনা মনে পড়ছে, সেটা হচ্ছে ওই যে প্যাটার্নটা বলেছিলাম আমার নানার বাসার 1.5 তলা, 2.5 তলা, 3.5 তলা, তো 4.5 তলার একটা ঘটনা আমি বলবো। সেটা হচ্ছে 4 তলা থেকে 5 তলায় উঠতে গেলে, যেখানে কিছু রুম এবং 5 তলার ছাদ, ওটার আগে একটা জায়গা ছিল, ওই জায়গাটা খোলা ছিল, ওখানে কোনো রুম টুম ছিল না। তো একদিন আমি খেয়াল করলাম 4 তলার সিঁড়িতে দাঁড়িয়ে যে নানুদের একটা কুকুর ছিল। তো ওই কুকুরটা ওই 4.5 তলার অন্ধকার রাত ছিল ওই টাইমটায়, ওই দিকে তাকিয়ে খুব ঘেউ ঘেউ করছে। এবং কুকুরটা যতবার ঘেউ ঘেউ করছে, ওই পাশের অন্ধকার থেকে অনেকগুলো নারী কণ্ঠ ওরা ভেঙাচ্ছে কুকুরটাকে। ওরাও ওই ঘেউ ঘেউর মতো করে একরকম শব্দ করছে, অনেকগুলো হবে 10-12টা এন্টিটি। তারাও কুকুরটাকে যেন খেপিয়ে তুলছে। এমন একটা বয়স ছিল, আসলে এই ব্যাপারগুলোতে কি অবাক হব, ভয় পাবো, নাকি বিস্মিত হয়ে খালি দেখে যাব, সেটা বুঝে ওঠার মতোই সেন্স হয়তো ওই টাইমটাতে ডেভেলপ করেনি। বয়স খুবই কম ছিল, তবে এখন বুঝি যে প্রতিটা ব্যাপারই
অত্যন্ত অস্বাভাবিক ছিল এবং প্রত্যেকটা ব্যাপারের সাথেই আনডাউটফুলি প্যারানর্মাল বিষয় জড়িত ছিল। তো এই ঘটনাগুলোই ভাবলাম আজকে শেয়ার করি। ঘটনা শোনার আগে আমি একটা সাউন্ড করব আপনাদেরকে। না, আপনি আপনার ঘটনা আপনাদেরকে জানেন। বলতে হবে এই সাউন্ড অ্যাকচুয়ালি কিসের। যাই হোক, আমি আমার গল্পে যাই। 2002 সাল, এসএসসি রেজাল্ট দিছে, আমরা সবাই বন্ধুরা বসে আড্ডা দিচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পিকনিক করব। পিকনিক করার জন্যে সব বন্ধুরা আমাদের যা যা ছিল ক্যাপাসিটি সেই অনুপাতে আমরা সব চাঁদা উঠে একসাথে করি এবং আমাদের গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে জায়গা নির্ধারণ করা হয়। সবকিছু অ্যারেঞ্জ করতে করতে রাত 10টা বেজে যায়। এখন আমরা কি করি, যে যার মতো ভাগ হয়ে যায়। কেউ হাঁড়ি পাতিল আনতে কালেক্ট করি, কেউ কাঠ আনতে, কেউ বিছানা আনতে। আপনি মূল ঘটনাটা বলেন, কি হয়েছিল সেটা? এগুলো আনতে আমরা যে যার মতো আমাদের মতো করে যাই। এর ভিতরে আমি আমার গ্রাম থেকে যেহেতু দূরে, সেহেতু আমাকে আমার একটা বন্ধুর সাথেই দেওয়া হয়। আমি আমার বন্ধুর সাথে গিয়ে তার বাসার সামনে গিয়ে ওয়েট করি। সে বাসার ভিতরে যাই যে সরঞ্জামগুলো আনার জন্যে। এমন সময় আমি পাশেই দেখি বেশ কিছু কাঠ। আমি ফ্রেন্ডদের কাছে আসলে নিজের ক্রেডিট নেওয়ার জন্যে আমি ওই কাঠগুলো ভাঙতে থাকি। বেশ কিছু কাঠ ভাঙতে ভাঙতে আমি হঠাৎ একটা গর্তের ভিতরে পড়ে যাই। গর্তের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি কাঠগুলা, যেহেতু আমি সহ কাঠগুলো পড়ে যায়, সেহেতু আমি ওই গর্তের ভিতর থেকে কাঠগুলারে আবার সুন্দর করে কালেক্ট করি। আর আমাদের ওদিকে কি হয় যে এটা হচ্ছে সাতক্ষীরার ঘটনা। হ্যাঁ, আমাদের ওদিকে মাটির দেয়াল দিয়ে ঘর তৈরি হয়। মাটির দেয়াল করতে গেলে পাশে কোথাও একটা জমি থেকে মাটি খুঁড়ে দেন ওইখান থেকে আপনার দেয়াল তৈরি হয়। আমি ভাবছি যে ওইটাও কোনো একটা গর্ত যেটার ভিতরে আমি পড়ে গেছি। সো আমি ওইখান থেকে বাঁশ বা কিছু কাঠ কালেক্ট করে, আমার ফ্রেন্ডও দেন ব্যাক করে, আমরা একসাথে চলে আসি। চলে এসে যখন আমরা মাঠে কাঠগুলো রাখি, তখন দেখা যায় যে কাঠগুলোর সাথে একটা হাড়, একটা লাশের পায়ের হাড়। তো ওই ভিতর থেকে আমার এক ফ্রেন্ড ছিল হিন্দু, সে ওই জিনিসটাকে কোনো গুরুত্ব না দিয়ে হাড়টাকে ফেলে দেয়, একটু দূরে ফেলে দেয়। দেন আমরা পিকনিক করি, সবকিছু কমপ্লিট করি। 1-2 দিন যাইতে পারে না, আমি প্রায় স্বপ্নে দেখতে থাকি যে আমার একটা পা আঘাতগ্রস্ত হচ্ছে। ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে যাচ্ছে, বা আমি সাইকেল চালাইতে গিয়ে পা ভেঙে যাচ্ছে, মানে এগুলো আমি স্বপ্নে দেখতে থাকি। এগুলো আমাকে খুব ভয়, খুবই ভয়ের ভিতরে রাখে। দেন আমি আমার আম্মার সাথে পুরো ঘটনা শেয়ার করি যে আম্মা, এই ব্যাপার আমি স্বপ্নের ভিতরে বারবার দেখতেছি যে আমার একটা পা ভেঙে যাচ্ছে বারবার। তো আমার আম্মা বললো, তুমি এক কাজ করো, একটা হুজুরের সাথে এটা পরামর্শ করো। তখন আমি আমার পাশে নলতাতে একটা বড় মাজার আছে আমাদের, খান বাহাদুর আহসানুল্লাহ সাহেব, ওনার মাজারের ওইখানে খাদেমের কাছে যাই, গিয়ে পুরো বিষয়টা বলি যে আমি স্বপ্নের মাধ্যমে এইগুলো দেখতেছি। তখন উনি আমাকে বলে যে তুমি কোনো মুরব্বী বা আল্লাহওয়ালা কোনো ব্যক্তির কোনো একটা ক্ষতি করছো, তাকে পায়ে হয়তো কোনোভাবে কিভাবে হোক তুমি আঘাতগ্রস্ত করছো, বা তাকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করছো যে সে এইটা নিয়ে এখনো কষ্ট পাচ্ছে। তুমি একটু মনে করে দেখো তো কি করছো। দেন আমি সব কিছু চিন্তা ভাবনা করে আমি ওনাকে বললাম যে আমরা এই যে কিছুদিন আগে পিকনিক করার সময় দেন আমি একটা কবর থেকে কাঠ উঠাইতে গিয়ে একটা হাড় উঠাই ফেলছি। তখন উনি বিষয়টা বুঝতে পারে। উনি বলছে যে তুমি এক কাজ করো, ওই হাড়টা খুঁজে ওই কবরটাতে আবার রেখে এসো। দেন আমি খুব কষ্ট করে যাই, গিয়ে ওই জঙ্গলের ভিতরে যেখানে আমার ফ্রেন্ড হাড়টাকে চেলে ফেলছিল, আমি সেইখানে গিয়ে হাড়টা খুঁজতে থাকি। অনেক খোঁজাখুঁজির পরে গিয়ে হাড়টা পাই এবং দেখি কুকুর হাড়গুলো চিবায়ে চিবায়ে বিভিন্ন জায়গায় ক্ষত করে ফেলছে, মানে নষ্ট করে ফেলছে। তারপরেও আমি হাড়টা খুব যত্ন সহকারে নিয়ে দেন ওই কবরের ভিতরে রেখে আসি। কিছুদিন পরে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট হয় এবং আমার একটা পায়ের অনেক জায়গাতে ক্ষত হয়, যেখান থেকে কেটে যায় এবং 3টা সেলাইও দিতে হয় আমার বা পায়ে। হ্যাঁ, এটা ছিল আমার ফার্স্ট ঘটনা। আমার এই ঘটনাটা হচ্ছে কি আমার গ্রামের বাড়ি নিয়ে। আমার গ্রামের বাড়িটা হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ উলানিয়াতে।
এই ঘটনাটা আজ থেকে অনেক বছর আগে, প্রায় 30-35 বছর আগে। এই ঘটনাটা আমার গ্রামের বাড়িতে হয় আমার দাদুর সাথে। তো আমার দাদু অনেক ফরেস্টগার লোক ছিল, উনি খুব ধার্মিকভাবে চলাফেরা করতো এবং নামাজ কালাম পড়তো সবসময়, এবং সবসময় খুব পর্দার সাথে থাকার চেষ্টা করতো। তো এই ঘটনাটা হচ্ছে গিয়ে মানে ছোট ছোট অনেকগুলা ঘটনা হয়, তারপরে হচ্ছে গিয়ে এই আসল ঘটনাটা সেটা হচ্ছে গিয়ে ছোট ছোট অনেকগুলা, যেরকম আমার দাদু হচ্ছে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উনি হচ্ছে গিয়ে উজু করার জন্য বাইরে যেতে হতো, পুকুরটা একটু দূরে ছিল ঘর থেকে। তো হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে এটাতে একটা অভ্যস্ত ছিল, আর দু একদিন হচ্ছে যদি মানে কোনো কারণে যেতে না পারতো, এটা উনি পরে খুব আফসোস করতো। তো যার কারণে উনি সব সময় চেষ্টা করতো তাহাজ্জুদের নামাজটা আদায় করার জন্য। তো রাসেল ভাই, আমাদের হচ্ছে গিয়ে ঘর থেকে, গ্রামের বাড়িতে যে ঘর থেকে হচ্ছে গিয়ে বাথরুম এবং পুকুর একটু দূরে, এখানে 1-2 মিনিট সময় লাগে। তো এইখানে 1-2 মিনিট সময় লাগে। তো হচ্ছে গিয়ে আমার দাদু হচ্ছে গিয়ে একদিন হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সে হচ্ছে গিয়ে উঠছে, ওঠার পরে হচ্ছে উজু করার জন্য সে পুকুর ঘাটে যায়। গিয়ে হচ্ছে গিয়ে কিছু মানে অদ্ভুত শব্দ শুনে, মানে পুকুর থেকে যদি কেউ মাছ ধরে বা মাছ তুলে বা পানিতে অনেক মানুষ যদি একসাথে গোসল করে, এরকম শব্দ হচ্ছিল। তো ওনার হাতে সবসময় হচ্ছে গিয়ে হাতে লাঠি থাকতো এবং সাথে হেরিকেন থাকতো। তো হচ্ছে গিয়ে উনি হচ্ছে হেরিকেনের আলোটা একটু উঁচু করে দেখে যে একজন মানুষ পানির নিচে যাচ্ছে, আবার হচ্ছে গিয়ে 1-2 সেকেন্ড 3 সেকেন্ড পরে আবার উপরে আসতেছে। তো মনে হচ্ছে যে উনি কিছু একটা খাচ্ছে, আবার হচ্ছে গিয়ে যাচ্ছে। তো উনি আল্লাহ রসুলের নাম নিয়ে উজু করে চলে আসে, উনি এগুলাতে ভয় পায় না, উনি খুব সাহসী একজন মানুষ ছিলেন। তো হচ্ছে গিয়ে আরেকদিন হচ্ছে গিয়ে সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে উনি হচ্ছে গিয়ে জানলা খোলা ছিল, ওনার নামাজের যে ঘর ওই পাশে জানলা খোলা ছিল। তো উনি দেখতেছে এরকম অদ্ভুতভাবে একটা লোক বা মানুষের মতো অবয়ব, বোঝা যাচ্ছে না ক্লিয়ার, একটু অন্ধকার ছিল, যে এইরকম গাছের উপরে উঠতেছে আবার নামতেছে। মানে কোনো মানুষের পক্ষে এত দ্রুত মানে উঠা আবার নামা এটা সম্ভব না। তো উনি হচ্ছে গিয়ে জানলাটা বন্ধ করে দেয়। ইভেন হচ্ছে গিয়ে তার 2-1 দিন পরে আমার বাবার সাথে বলে যে আমাদের বাড়িটা কেনার পরে আমাদের বাড়িতে তো কোনো বন দেওয়া হয়নি, তুমি হুজুর ডেকে বাড়িটা বন দেওয়ার ব্যবস্থা করো, আমাদের বাড়িতে ছোটোখাটো অনেক সমস্যা হইতেছে। তো আমার বাবাও বললো যে ঠিক আছে আম্মা, তাহলে আমি এটা করব। তো এইরকমভাবে উনি হচ্ছে গিয়ে আরেকদিন, তার কিছুদিন পরে হচ্ছে গিয়ে রাতের বেলা উঠে এবং হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়বে, এই জন্য উনি প্রথমে ওয়াশরুমে যায়। তো উনি হচ্ছে গিয়ে ওয়াশরুমে যাওয়ার সময় খেয়াল করলো একজন মানুষ একটু 4-5 হাত দূর দিয়ে একটু হেঁটে যাচ্ছে। ওনার হচ্ছে গিয়ে মহিলা, বোঝা যাচ্ছে একটা কাপড় পরা, এবং হচ্ছে গিয়ে ঘোমটা টানা, ওনার চেহারা দেখা যায় না। আর সবচেয়ে বেশি অদ্ভুত হচ্ছে গিয়ে ওনার, আমরা যেরকম হাঁটলে আমাদের পায়ের পাতাগুলো সামনের দিকে থাকে, ওনার পায়ের পাতাগুলো যে মহিলাটা হেঁটে যাচ্ছে পিছনের দিকে ঘোরানো, কিন্তু ওনার কোনো চেহারা দেখা যাচ্ছে না। তো উনি দাদু হচ্ছে গিয়ে দোয়া কালাম পড়তে পড়তে ওইখান থেকে হচ্ছে গিয়ে পুকুর ঘাটে গিয়ে উজু করে ওইখান থেকে চলে আসে। তো এই ছিল ছোটখাটো মোটামুটি অনেক ঘটনা। এর ভিতরে আমার বাবা হচ্ছে গিয়ে কয়েকজন হুজুরের সাথে কথা বলে বাড়িটা বন দেওয়ার ব্যাপারে, যে আমাদের বাড়িতে এরকম। আর আমাদের বাড়িটা অনেক পুরনো একটা বাড়ি ছিল, জমিদার বাড়ির একটা অংশ ছিল। আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসতো বা রাতে যদি বের হইতো, তো ওনারা অনেক ভয় পাইতো। কেউ হয়তো বা গাছের উপরে সাদা একটা কাপড় দেখে, বা কেউ একজন মানুষ হাইটা যেতে দেখে, বা অদ্ভুত ধরনের সাউন্ড, মানে নতুন যদি কেউ বেড়াইতে আসে তো এরকম ছোটখাটো একটু একটু ভয় পায়, বা একা ঘুমাইলে অনেক ধরনের শব্দ হয়, বা মনে হচ্ছে কেউ চাইপা ধরে, এরকম শব্দ। তো এগুলা, আমার বাবা হচ্ছে গিয়ে আবার অনেক ধার্মিক একজন মানুষ, সে এগুলাতে বিশ্বস্ত না। তার একটাই কথা, সেটা হচ্ছে গিয়ে যে হায়াত মউত হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। কিন্তু তারপরেও আমার দাদু খুব রিকোয়েস্ট করতেছিল বাড়িটা হচ্ছে বন দেওয়ার জন্য। তো লাস্ট যেই ঘটনাটা রাসেল ভাই, এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলিতে অনেক বড় একটা প্রভাব ফেলে। সেটা হচ্ছে গিয়ে আমার দাদু হচ্ছে গিয়ে আরেকদিন হচ্ছে তার 15-20 দিন পরে একদিন হচ্ছে গিয়ে রাতে হচ্ছে গিয়ে বাথরুমে যায়। তো উনি হচ্ছে বাথরুমের সামনে হচ্ছে হেরিকেনটা রেখে, লাঠিটা রেখে তারপরে বাথরুমে যায়। গিয়ে হচ্ছে গিয়ে প্রতিদিনের মতোই উনি বের হয়। 5-7 মিনিট পরে বের হওয়ার পরে ওনার কাছে হচ্ছে গিয়ে হারিকেনের আলোটা একটু কমানো ছিল, উনি একটু শব্দ পাচ্ছে। আসলে একটু উঁচু থেকে যদি পানি পড়ে যেরকম শব্দ হয় সাধারণত, একটু পানির ওরকম মনে হচ্ছে কেউ পানি ঢালতেছে বা আস্তে আস্তে পানি পড়তেছে, এরকম একটা শব্দ হচ্ছে। তো ওনার কাছে একটু অদ্ভুত লাগে, কারণ তখন কোনো বর্ষার দিন ছিল না বা ওইরকম কুয়াশাও পড়তেছিল না যে এরকম পানির শব্দ হবে। তো বাথরুমের পাশেই হচ্ছে গিয়ে একটা চালতা গাছ ছিল। তো ওই হচ্ছে গিয়ে ওই হঠাৎ করে ওই শব্দটা ওই দিক থেকে আসতেছে গাছের পাশে, উনি হচ্ছে গিয়ে একটু তাকায় উপরের দিকে।
তো তাকায় যেই জিনিসটা দেখতে পায় রাসেল ভাই, এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে আশ্চর্যজনক। ভয়ঙ্কর একটা মানুষের মতো লম্বা, কিন্তু ওনার মুখটা হচ্ছে খুবই একটা অদ্ভুত একটা প্রাণীর মতো। আর সেই প্রাণীটার জিহ্বাটা অনেক বের করা ছিল, অনেক বড় করে বের করা ছিল, আর জিহ্বাটা থেকে মানে টপ টপ করে পানি পড়তেছে, ওই শব্দটা হচ্ছিল আমার দাদুর কানে আসছে। 2-3 সেকেন্ডের মধ্যে হচ্ছে গিয়ে একটা ক্ষুধার্ত প্রাণী বা বাঘ বা যাই বলি আমরা, যদি একটা শিকার ধরার জন্য যেভাবে ঝাঁপায়া পড়ে গাছের থেকে, ওই প্রাণীটা বা ওই জিনিসটা, ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে গিয়ে আমার দাদুর উপরে এরকম ভাবে পড়ে উপরে থেকে। তো আমার দাদু অনেক জোরে আল্লাহু আকবার বলে হচ্ছে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার বাবা মা ঘরের থেকে শব্দ শুনে অজ্ঞান অবস্থায় যায় বাথরুমের সামনে পায়, গিয়ে হচ্ছে গিয়ে ওনাকে ধরাধরি করে নিয়ে আসে, মাথায় তেল পানি দেয়। তো সকালবেলা ওনার জ্ঞান ফিরে, তো বাবা তো চলে গেছে দোকানে। তো আমার আম্মার কাছে এই কথাটা বলে, উনি বলে যায় যে বৌমা, আমার ছেলেকে আমি বলছিলাম বাড়িটা বন্ধ দেওয়ার জন্য, কিন্তু আজকে আমি এই জিনিস দেখছি। আমি জীবনে এই বাড়িতে 50 বছর বসবাস করি, এত ভয়ঙ্কর কোনো প্রাণী হইতে পারে আমি জীবনে আমার এই বাড়িতে ছোটোখাটো অনেক কিছু দেখছি। গরু মহিষ বা অদ্ভুত ধরনের মানুষ, ভূত পেতনি যাই বলো, ছোটোখাটো এরকম অনেক কিছু দেখছি। আমরা আগের যুগের মানুষ, এগুলাতে আমরা বিশ্বস্ত না, যার কারণে এগুলো আমরা কখনোই পাত্তা দিই নাই। কিন্তু আজকে গতকালকে রাতে আমার সাথে যেটা হয়েছে, মানে এরকম একটা ভয়ঙ্কর জিনিস আর এরকম একটা ভয়ঙ্কর প্রাণী, সেই মানুষের মতো লম্বা অনেক দেখতে, কিন্তু তার চেহারাটা হচ্ছে কি অদ্ভুত একটা জানোয়ারের মতো। ওই জিনিসটা আমার উপরে এরকম ভাবে, আর তার আমার কিছুই মনে নাই, ওই জিনিসটা আমার উপরে থেকে লাফ দিয়ে পড়ে, আমার আর কিছুই মনে নেই। তো যাই হোক, দাদু 2-3 দিন জ্বর ছিল, একটু কবিরাজ চবে চাই না, ওনাকে একটু হালকা ট্রিটমেন্ট করানো হয়। তো এই ঘটনার 3 দিন পরে রাসেল ভাই আমার দাদু হচ্ছে গিয়ে মারা যায়। মারা যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে একজন বাবা একজন আলেমের কাছে গিয়ে হচ্ছে গিয়ে জিনিসটা জানতে পারে। তখন সে বলে যে আমাদের বাড়িতে কিছু ভালো জিন কিছু খারাপ জিন ছিল, তো বাড়িটা বন্ধ দেওয়ার ব্যাপারে হচ্ছে গিয়ে যাদের সাথে আলোচনা করতেছিল, এই জন্য ওরা হচ্ছে বিরক্ত হয়ে আমার দাদুকে অনেক ভয় দেখাইছে, যার কারণে আমার দাদু মারা যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রাজীব মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বলছি। আর আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, এটি আমার সাথে ঘটে 2016 সালের শেষের দিকে। রাসেল ভাই, আমি এখানে একটি বিল্ডিং ম্যানেজমেন্টে জব করি। সো এখানে আমাকে 2টি শিফটে কাজ করতে হয়, একটি সকালবেলা আর একটি রাতে। আর ওই দিনটি ছিল বুধবার। সো ওই দিন আমার ডিউটি ছিল রাতে সাধারণত আমাদের 11টা থেকে সকাল 7টা পর্যন্ত আমাদের শিফট। আর আমার ডিউটিটা হচ্ছে প্রত্যেকটি ফ্লোর চেক করা এবং কোনো প্রবলেম থাকলে সেটার আপডেট ম্যানেজমেন্টকে জানানো। সো ওই দিন রাত ঠিক 3টার দিকে আমি চলে যাই বিল্ডিংয়ের একদম নিচের লেভেল, বেসমেন্ট পার্কিং যেটা, সেখানে। সো সেখানে আমি গেলাম। আসলে বেসমেন্ট পার্কিংটা ছিল রাসেল ভাই অনেক বড়, একটা স্টেডিয়ামের মতো, এবং শত শত গাড়ি সেখানে পার্কিং করা থাকে। সো আমি ওখানে আসলে একটি জোনে দেখতে পারি, ওই জোনটিতে আসলে ইলেকট্রিক প্রবলেম হয়েছে। সেখানে আসলে লাইটগুলো মানে জ্বলছে না, ইলেকট্রিক ট্রিপ ছিল সেটা আর কি। সো আমি সেখানে যাই এবং সেটা সলভ করে আবার আমি সেখান থেকে ফিরে আসছিলাম। আর ঠিক এমন সময় আমি লক্ষ্য করি বেসমেন্টের যে লিফট যেটা আছে, যেটা থেকে আপনার লেভেল 1-এ আসা যায়, ওই লিফটের কোনায় একজন চাইনিজ ভদ্র মহিলা সেখানে বসে আছে। সো আমি একটু কিউরিয়াস হয়ে গেলাম, আসলে এই সময়টাতে সাধারণত এই বেসমেন্টে কেউ আসে না এবং আসার কথাও না, সে সেখানে কেন বসে আছে। তো আমি সেখানে গেলাম, এটাও আমার একটি ডিউটির মধ্যেই পড়ে। তো আমি সেখানে গেলাম এবং তার কাছে গেলাম, খুবই স্বাভাবিক সে সেখানে বসে আছে। বাট আমি তার কাছে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম সে হয়তো ড্রাঙ্ক অবস্থায় আছে অথবা সে অসুস্থ। সো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তার কোনো হেল্প লাগবে কিনা। আসলে অনেক সময় অনেক লোকজন যারা আছে, যারা মাতাল অবস্থায় থাকে, আসলে তাদের পার্কিং করা গাড়িটা তাদের আবার মানে অনেক খুঁজতে হয়, আসলে তাদের কোনো সেন্স থাকে না ওই সময়। তো আমি তাকে জিজ্ঞেস করলাম তার কি কোনো সাহায্য লাগবে কিনা, সে কোনো অ্যান্সার করছে না। তখন আমি খেয়াল করি তার 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 হাতে অনেকগুলো টাকা, মানে তার বাম হাতের তালুতে সে আসলে টাকাগুলো মানে আপনার ধরে সে বসে আছে।
সেখানে। সো তখন আমি একটা জিনিস চিন্তা করলাম যে এখন যদি এখানে অন্য কেউ আসে বা যে কোনো একটা ক্রাইম এখানে করতে পারে, সো তখন আমি আমাদের যে সিকিউরিটি কন্ট্রোল রুম আছে, আমি সিকিউরিটি কন্ট্রোল রুমের সাথে আমি যোগাযোগ করার আমি একটা চেষ্টা করি। আসলে সেটা আন্ডারগ্রাউন্ড থাকার কারণে সেখান থেকে আসলে আপনার ওয়্যারলেস কানেকশনটা আসলে পাচ্ছিল না। তারপর আমি আমার ফোন দিয়ে আমি ট্রাই করি, ল্যান্ড ফোনে ট্রাই করি, আসলে কেউ ফোনটা পিক আপ করছে না। আসলে আমি তখনও জানি না যে সিকিউরিটি কন্ট্রোল রুমে সিকিউরিটি আছে কি বা নেই। তারপর আমি তাকে আরো 2 বার জিজ্ঞেস করি যে তার কি আসলে কোনো সাহায্যের দরকার আছে কি না। সে কোনো অ্যান্সার দিল না এবং সে উঠে দাঁড়ালো। তো উঠে দাঁড়িয়ে সে বেসমেন্টের মধ্যে হাঁটছিল আসলে। তো আমি যখন সে হাঁটছিল আমি আসলে দূরে দাঁড়িয়ে দেখছিলাম যে আসলে সে তার গাড়িটা খুঁজে পায় কি পায় না, কারণ আমি তাকে এভাবে আসলে রেখে যেতে ওখানে পারি না। পরে যে কোনো একটা প্রবলেম হতে পারে, কোনো কমপ্লেন করতে পারে। তো আমি দেখছিলাম আসলে সে হাঁটছিল। তো একটু দূরে যাওয়ার পর আসলে আমিও একটু এগোচ্ছিলাম, সে একটু দূরে যায়, আমি আসলে দেখছিলাম আসলে বিষয়টা সে আসলে ঠিক মতো গাড়িতে পৌঁছায় কিনা। আসলে তা না, সে হাঁটতে হাঁটতে চলে যায় আমাদের ওই বেসমেন্ট থেকে একটি মানে সিঁড়ি কোঠা আছে, যেখান থেকে আপনার বেসমেন্ট থেকে আমাদের লেভেল 1 পর্যন্ত আসা যায়। বেসমেন্ট, তারপরে পার্কিং 1, পার্কিং 2, পার্কিং 3, দেন লেভেল 1। আসলে ওটা আপনার মানে যদি লিফটে কোনো প্রবলেম থাকলে তাহলে ওই সিঁড়ি দিয়ে আসলে যে কোনো কাজ করা যায়, আসানামা করা যায় আর কি। সো সে ওখানে সামনে আসলে ওই করিডোরটার সামনে একটি দরজা ছিল। সো সে ওই দরজাটা খোলার পরে সে করিডোরের ভিতরে ঢুকে গেল। আর করিডোরটা থেকে আপনার স্টেপগুলোর দূরত্ব রাসেল ভাই বেশ ভালোই, মোটামুটি আপনার 30 সেকেন্ডের মতো হাঁটার পরে আপনি সিঁড়িটা ধরতে পারবেন। সো সে ওটার ভিতরে যখন গেল তখন আসলে আমিও মানে কাছাকাছি চলে আসছি। আসলে মানে একটু কিউরিয়াস, জানতে চাচ্ছিলাম আসলে ব্যাপারটা কি হচ্ছে। সে কোনো রিপ্লাই দিচ্ছে না, আমি অনেকবার তাকে জিজ্ঞেস করলাম, কোনো রিপ্লাই দিচ্ছে না। সে নর্মাল ভাবে হাঁটতে পারছে না, আসলে ব্যাপারটা কি। সে যখন ওই করিডোরটার ভিতরে ঢুকে গেল রাসেল ভাই, আমি তারপর জাস্ট দরজাটা ওপেন করে দেখলাম যে আসলে সে মানে সিঁড়ি দিয়ে কোথাও যাচ্ছে নাকি ওটার ভিতরেই আছে। দরজাটা যখনই আমি ওপেন করি তখনই সে আমার দিকে দেখে। দেখার পরে সে আমাকে ইশারায় এভাবে ডাক দেয়, ডাক দেওয়ার পরে তখন আমি একটু ঘাবড়ে যাই রাসেল ভাই, আসলে ব্যাপারটা কি ঘটছে। তো আমি তখনই দরজাটা আবার আটকিয়ে দিয়ে আমি আবার ট্রাই করি কন্ট্রোল রুমে। তো কন্ট্রোল রুমে ট্রাই করার পরে সিকিউরিটির একজন অফিসার রিসিভ করে এবং বলে যে আমি সবকিছু খুলে বললে তারা বলে যে তারা এখনই আসতেছে, তারা অন দা ওয়ে। সো আমি এটা তার সাথে কথা বললাম জাস্ট অনলি 10 সেকেন্ড। আবার আমি যখন দরজাটা আবার খুলি আসলে ভিতরে কিচ্ছু নাই, একদম খালি একটি করিডোর। আর এত তাড়াতাড়ি তার মতো একজন মহিলা কখনোই পসিবল না, 4টা লেভেল সে ক্রস করে লেভেল 1-এ আসবে। সো আমি ভিতরে গেলাম এবং খুব তাড়াতাড়ি আমি সবগুলো সিঁড়ি ক্রস করে আমি লেভেল 1-এ চলে আসি। কেউ নাই, একদমই খালি, কেউ নাই। তারপর সিকিউরিটির সহযোগিতায় সম্পূর্ণ কমপ্লেক্সটা আমরা চেক করি আসলে এখানে কেউ আছে কিনা। না, কেউ নাই, একদম খালি। তারপর আমরা চলে যাই আমাদের কন্ট্রোল রুমে। আমরা সিসিটিভি ক্যামেরা যেগুলো ওখানে ছিল, আমরা প্রত্যেকটা সিসিটিভির ফুটেজ আমরা চেক করি। ওখানে রাসেল ভাই বিশ্বাস করবেন না, ওখানে আমি ছাড়া আর কেউই নেই। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সেখানে শুধু আমি কারোর সাথে কথা বলছি সেটা বোঝা যাচ্ছে, বাট সেই মহিলাটা সেখানে দেখা যাচ্ছে না, নাই, তার কোনো ফুটেজ সেখানে নাই। সো এই বিষয়টা নিয়ে আসলে মানে অনেক কিউরিয়াস হয়ে যায় আমরা, আসলে কি ব্যাপারটা, আসলে কি ঘটেছিল ওই দিন আসলে আমার সাথে কি ঘটেছিল। আসলে এখন আমি আসলে রাসেল ভাই তার কোনো ব্যাখ্যা আমি পাইনি যে সেটা আসলে হিউম্যান ছিল কিনা, আমি এখনো তার কোনো ব্যাখ্যা পাইনি। এবং ওই সিসিটিভির ফুটেজ সেটা আমার ফোনে আমি রেকর্ড করে রেখেছিলাম, আনফরচুনেটলি আমার সেই ফোনটা আমি হারিয়ে ফেলি। সো এই ছিল রাসেল ভাই আমার সাথে ঘটে যাওয়া। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সুব্রত পাল প্রীতম, এসেছি ধানমন্ডি থেকে। ওয়ালাইকুম আসসালাম। তো রাসেল ভাই, আজকে যে ঘটনাটা শেয়ার করব এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। তো শুরু করছি আমার ঘটনা। তো রাসেল ভাই, আমি যখন খুব ছোট ছিলাম, তো আমার বয়স যখন 7 মাস ছিল, তো আমার খুব জ্বর হয়। তো যেই জ্বরে আমি মানে প্রায় 20 দিন যাবত আমার জ্বরটা ছিল এবং এক রাত্রে
আমার মা, আমার দিদা এবং আমার দাদু, আমার বাবা সবাই মিলে এক রাত্রে 10টা ডাক্তারের কাছে গিয়েছিল এবং প্রত্যেকটা ডাক্তারই কোনো সলিউশন পাচ্ছিল না এবং রোগ ধরতে পারছিল না এবং সবাই ধরে নিয়েছিল যে আমি আর বেশি দিন বাঁচবো না এবং সবাই বলছিল যে আমি নাকি মারা যাব। তো এভাবে চলার পরে আমার মা এক পর্যায়ে হতাশ হয়ে যায় এবং ভেবে নেয় যে আমি আর বাঁচবো না। তো আমার মা আমাকে জেলে ফেলে দেয় এবং সেই পর্যায়ে আমার দিদা আমাকে কোলে তুলে নেয় এবং তারপরে আমার দিদা আমাকে নিয়ে বলে যে তুই চিন্তা করিস না, আমি দেখছি। তো আমার দিদা তারপরে একটা কবিরাজের কাছে আমাকে নিয়ে যায় এবং বুঝতে পারে যে এটা ডাক্তারের দ্বারা সম্ভব নয়, এটা কবিরাজের দ্বারা যদি কোনো সমাধান থাকে তাহলে কবিরাজ বা তান্ত্রিকের মাধ্যমেই করতে হবে। তো আমার মা আর দিদা তারা তান্ত্রিকের কাছে যায়, একজন সাধুর কাছে যায়, যে আমাকে তাদের কাছে নিয়ে সবকিছু খুলে বলে যে এরকম আমার জ্বর, আমার শরীর সুস্থ হচ্ছে না। তো তান্ত্রিক বলে যে আমার মাথা থেকে চুল কেটে নিয়ে গেছে, একজন ব্ল্যাক ম্যাজিক করছে এবং যার কারণে আমার হচ্ছে জ্বরটা আছে এবং এই জ্বরটা থাকবে, আর এর কোনো সমাধান তারা দিতে পারবে না। যদি কিছু সম্ভব হয় তাহলে তাদেরকে কাজ করতে হবে, যে তাদের যে বিভিন্ন প্রক্রিয়া থাকে সে প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। তো যেই কথা সেই কাজ, আমাকে আমার দিদা এবং আমার মা এক মঙ্গলবারে অমাবস্যার দিনে তাদের কাছে নিয়ে যায় এবং তারপরে আমাকে একটা মাদুলি দেয় এবং পানি পড়া দেয়, যে পানি পড়া বলে যে প্রতিদিন খেতে এবং আমাকে চোখে চোখে রাখতে বলে, বিশেষ করে রাতের বেলা যেন আমাকে আঁচলের সাথে আমার জামাটা বেঁধে রাখা হয়, আমি যাতে কোথাও যেতে না পারি সেজন্য। তো এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন, আমি সুস্থ থাকি। এরপরে যখন আমার বয়স 10 বছর, তো তখন থেকে রাসেল ভাই প্রবলেমটা আবার শুরু হয়। প্রবলেম হচ্ছে আমি রাতের বেলায় ঘুমাতে পারি না। প্রত্যেকদিন রাত্রে আমি যখন ঘুমাতে যাই তো হঠাৎ করে আমার ঘুমটা ভাঙলেই আমি দেখি আমার পাশে দুইটা লম্বা একটা মানুষ, পাঞ্জাবি পরা এবং তাদের বিভৎস চেহারা, এবং তারা আমার দুই পাশে ঘিরে থাকে। কখনো কখনো আমাকে মারতে যায়, আমার গলা টিপে ধরতে যায়, আমাকে বিভিন্নভাবে ভয় দেখায় এবং বলে যে তুই বাঁচবি না, তোকে আমরা নিতে এসেছি, তুই এই পৃথিবীতে থাকতে পারবি না, তোকে আমরা মেরেই ফেলবো। তো যখন আমি চিৎকার করি আমার বাবা মা চলে আসে এবং তাদেরকে যখন বলি এই কথা, তারা ফার্স্টে বলে যে না ঠিক আছে, তুই হয়তো স্বপ্ন দেখছিস, এটা ভুলে যা। তো এইভাবে চলতে থাকে। হঠাৎ করে 2017 সালের ডিসেম্বর মাসে আমি শুয়েছিলাম রুমের ভিতরে, তো হঠাৎ করে দেখি আমার জানলার বাইরে আমার বাবা দাঁড়িয়ে আছে। তো আমি ফার্স্টে অবাক হলাম যে আমার বাবা এত রাত্রে জানলার বাইরে কি করছে, বাসার বাইরে কি করছে। তো বাবার চেহারাটা একেবারে অন্যরকম ছিল, তার চোখটা জল জল করছিল আগুনের মতন, যেটা দেখে আমি সত্যি রাসেল ভাই এত পরিমাণে ভয় পাই যে আমি কোনো কথা বলার মতন অবস্থাতে থাকি না। তো বাবা আমাকে ইশারা করে ডাকতে থাকে জানালার দিকে আসার জন্য। তো আমি জানালার দিকে যাইতে থাকি এবং হঠাৎ করে দেখি আমার পিছন থেকে আমার বাবা আমাকে ডাক দেয় এবং তার ডাকটা শুনে আমি যখন পিছনে তাকাই আমি দেখি আমার বাবা আমার পিছনে। তখন আমি বাবাকে বলি, বাবা তুমি কি বাইরে গেছিলে? তো বলে যে কই না তো, তুই তো দেখছিস যে জানলার দিকে চলে যাচ্ছিলি, তার জন্য তোকে ডাকলাম, আর তুই তো আরেকটু পর হলেই তুই তো ঘরে বাইরে চলে যেতিস। আমি বললাম যে তুমি বাইরে যাওনি, আমি তো তোমাকে এইমাত্র দেখলাম যে তুমি আমাকে ডাকছো। তো বাবা বলে যে না তুই কি পাগল হয়েছিস, আমি তো এই রুমে শুয়ে আছি আর তারপরেই তো তোকে ডাকছি। তো আমি অনেক ভয় পাই। তারপরে বাবা আমাকে একটু ঝাড়ফুঁক করে, কিছু মন্ত্রতন্ত্র পড়ে দেয় এবং আমাকে ঘুম পাড়িয়ে দেয়। তো এইভাবে চলার পরে হঠাৎ করে আমার বেশ কিছুদিন পরে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তো তখন হচ্ছে ক্লাস 8-এ যখন পড়তাম তখন হচ্ছে আমার একটা প্রবলেম হয়। সেটা হচ্ছে আমি একদিন একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম, আম গাছের নিচে। তো হঠাৎ করে গাছে উঠে পাকা আম থাকে, সে পাকা আম পাড়ছিলাম। তো হঠাৎ করে গাছ থেকে আমি পড়ে যাই এবং পড়ে যাওয়ার পরে আমার আর কিছু মনে থাকে না। তো পরে যেগুলো শুনতে পারি যে আমার ওই গাছ থেকে পড়ার পর নাকি অস্বাভাবিক রকমের আচরণ শুরু হয়, যেমন আমার ভয়েস পরিবর্তন হয়ে যায়, আমার মেয়েলি কণ্ঠ থাকে, কারোর সাথে ভালো করে কথা বলি না, কারোর সাথে ভালো করে মিশি না, নিজের মতো থাকি, প্রচন্ড রেগে যাই। আর খাওয়ার রাসেল ভাই এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে দেখা যাচ্ছে 5-6 জনের খাবার আমি নিজে খেয়ে ফেলছি। তো এরকম হওয়ার পরে সবাই আবার ভয় পেয়ে গেল এবং ভাবলো যে কি করা যায়, এভাবে তো চলতে পারে না। এবং মানুষকে খামচি মেরে দিতাম, তারপরে কামড়াতে যেতাম, বিভৎস এক অন্যরকম একটা অবস্থার সৃষ্টি হয়। তো তারপরে আমার মা আবার আমাকে দিদাকে খবর দেয় যে এরকম অবস্থা। তো আমাকে আবার সেটা তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। তো তান্ত্রিকের কাছে যখন নিয়ে যাওয়া হয় আমাকে, তো তখন বলে যে আমার সাথে যে 2টা জিন আছে, খারাপ জিন, তো তারা আমাকে আসর করছে আর এবার আমাকে নিয়ে যাবে, কোনোভাবেই ছাড়বে না। তো আমার দিদা অনেক আকুতি মিনতি করে যে যেভাবেই হোক আমাকে সুস্থ করে তোলার জন্য, তাদের থেকে মুক্ত করার জন্য। তো তান্ত্রিক কিছুতেই রাজি হয় না, বলে যে এটা তার সাধ্যের বাইরে, যদি তার একজন তার থেকেও বড় একজন সাধু আছে, তার যে গুরু, তার কাছে নিয়ে যেতে হবে।
তো যেই কথা সেই কাজ, একদিন অমাবস্যার দিন মঙ্গলবার আমাকে নিয়ে যাওয়া হয়। আমার মা সেদিন সারাদিন খায় না এবং আমাকে বলে যে আমাকেও যেন খাইতে না দেওয়া হয়, প্রয়োজনে আমার হাতে দড়ি বেঁধে রাখতে, আর আমাকে কোনো কিছুই যেন খেতে না দেওয়া হয়। তো আমার মা ওরকম সারাদিন না খেয়ে আমাকে নিয়ে যায় এবং যাওয়ার পরে একটা আম গাছ বেলগাছ তলাতে রাখা হয় আমাকে, এবং সেখানে সেই সাধু মানে তান্ত্রিক থাকে, আমার মা থাকে আর আমার দিদা থাকে, আর আমাকে একটা জায়গায় বসানো হয়। তো বসানোর পরে সেই তান্ত্রিক বিভিন্ন ধরনের প্রক্রিয়া করে, যেটা পরে শুনতে পারি যে বিভিন্ন ধরনের আগুন দিয়ে, তারপরে হাড্ডি দিয়ে বিভিন্ন ধরনের মন্ত্র পড়তে থাকে। তো এক পর্যায়ে আমার যখন শোনা হয় যে আমাকে, যে কেন আমার সাথে এরকম করছে, তো তখন আমার ভিতরে যেই জিনটা থাকে সে বলে যে আমাকে নিয়ে যাবে এবং আমাকে কোনোভাবেই ছাড়বে না। এবং আমাকে হচ্ছে ভালো লাগছিল যে যখন আমি একটা আম গাছের নিচে দাঁড়িয়েছিলাম, তো তখন একটা পরী নাকি আমাকে দেখে অনেক পছন্দ হয়েছে এবং আমাকে নিয়ে যাবে। তো তখন বলে যে না, তুই একে নিতে পারবি না, একে ছেড়ে দে, এবং তুই যদি একে না ছাড়িস তাহলে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তো তখন ওই জিনটা বলে যে না, আমি একে ছাড়বো না, তো আমি একে নিয়ে যাব। তো এইভাবে বলার পর তান্ত্রিক বিভিন্ন প্রক্রিয়া করার পরে একবারে যে জিনটা আমাকে ছাড়তে মানে বাধ্য হওয়ার একটা কথা দেয় যে হ্যাঁ ঠিক আছে, আমি একে ছেড়ে যাব, কিন্তু তার জন্য আমাকে হচ্ছে একটা ছাগল আর হচ্ছে কিছু মিষ্টি দিতে হবে। তো তারপরে আমার মা রাজি হয়ে যায় এবং সেই কথাতে বলে যে আচ্ছা ঠিক আছে, সেটাই করব। তারপরে সেই প্রক্রিয়া করা হয় এবং তার কিছুদিন যাবত পর থেকে আমার এই সমস্যাগুলো শেষ হতে থাকে, এবং একটা পর্যায়ে এসে যখন এখনো প্রায় আমি দেখি যে আমার পাশে দুইটা মানুষ, ঘুমাতে গেলে দুইটা মানুষ দাঁড়িয়ে থাকে এবং আমাকে বিভিন্ন ভয় দেখায়। কিন্তু একটা জিন আছে ভাইয়া, যে আমি দেখি যে সবসময় দাঁড়িয়ে থাকে, যে ওই দুইজনকে প্রোটেস্ট করার জন্য। বিভিন্ন ধরনের ভয় যখন পাই তখন দেখি ওই লোকটা এসে হাজির হয়, এবং এমন সময় থাকে যে আমি ঘুমিয়ে আছি, প্রায় আমি নিঃশ্বাস নিতে পারি না, দম নিতে পারি না, আমার হাত পা সবকিছু অবশ হয়ে যায়। এবং ঠিক সেই টাইমে ওই যে ভালো জিনটা থাকে সে এসে আমাকে পাশে দাঁড়ায় এবং বলে যে তোর কোনো ভয় নেই, তুই যতদিন বেঁচে থাকবি তোকে সবসময় আমি ছায়ার মতন আগলে রাখবো। তো রাসেল ভাই, এখন পর্যন্ত আমার সাথে এই ঘটনা ঘটছে। তো সবাইকে ধন্যবাদ।